দর্শক, গতকাল রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে তোফাজ্জল নামের এক ব্যক্তিকে চোর সন্দেহে গণপিটুনি দেওয়া হয়। এরপর ঢামেকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এই বিষয়টিতে যে কথাটি বারবার উঠে এসেছে সেটি হচ্ছে মব জাস্টিস। আসলে এই বিষয়টি কি? এই মব জাস্টিস একটি দেশে কখন আসলে সৃষ্টি হয়, এই সব কিছু নিয়েই আজকে আলোচনা করব। আলোচনা করতে আজ আমি আছি স্মৃতিসঞ্চয়িতা অর্থী এবং আমি আছি মেহজাবিন আলম তন্ময়। আসলে একটি স্বাধীন দেশে মব জাস্টিস আসলে খুবই নিন্দনীয় একটি ঘটনা এবং এটা আসলে কারোই কাম্য না। তো আপনার কাছে আমি বলবো যে এই মব জাস্টিস জিনিসটা আসলে কি, এটা আসলে কখন ঘটে একটা দেশে? আচ্ছা, মব জাস্টিস এই বিষয়টাকে যদি আমি ডেফিনেশন করতে যাই তাহলে হচ্ছে যে প্রথমে যে জিনিসটা আসে, মব জাস্টিস শব্দটার অর্থ হচ্ছে বিশৃঙ্খল জনতার বিচার। একটা দেশের জনতা অথবা জনগণ, আমি যেটাই বলি, তারা যখন একটি দেশের আইন শৃঙ্খলা এবং বিচারের প্রতি আস্থা হারায় ফেলে, আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আস্থা হারিয়ে ফেলে, তখন ঠিক তারা যখন নিজের হাতেই বিচারের কাজটা তুলে নেয় এবং জাস্টিস করার কাজটা আসলে তারা নিয়ে নেয়, তখন সেটাকে বলা হবে মব জাস্টিস। এবং এই বিষয়টি পুরো বিশ্বে আসলে সমর্থনযোগ্য নয়। এবং বিভিন্ন, যদি আমি বলি, একটি দেশে যখন বিচারের প্রতি মানুষের আস্থা থাকে না, ঠিক তখনই সেই দেশে এই মব জাস্টিস বিষয়টি শুরু হয়। আচ্ছা, গতকাল রাতে আসলে যে ঘটনাটা ঘটলো এটা আসলে অত্যন্ত অপ্রত্যাশিত একটা বিষয়। এবং যেটা হলো যে সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি নামার ঠিক একদিন পরে এই ঘটনাটা ঘটলো। এবং সবার কাছে একটা গুরুত্বপূর্ণ একটা ইস্যু যেটা ছিল যে পুলিশ আর সাধারণ জনগণ আসলে মুখোমুখি দাঁড়িয়ে গেছে। প্রতিপক্ষ পুলিশ আসলে মানুষের বন্ধু থেকে আসলে যে স্বৈরাচার সরকারটা ছিল সেটা আসলে মানুষের প্রতিপক্ষ বানিয়ে দিয়েছে পুলিশকে, যে কারণে আসলে পুলিশের প্রতি সাধারণ জনগণ আস্থা হারিয়ে ফেলেছে, যে কারণে হয়তো এই মব জাস্টিসটা হচ্ছে। তাহলে এই সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার পরেও যে একদিন পরে আসলে যে ঘটনাটা ঘটলো, এটাও কিন্তু আসলে একটা কোন সাইনটা দিচ্ছে এটা আসলে আমরা বুঝতে পারছি না। বিষয়টা হচ্ছে কি, কালকে রাতে যে ঘটনাটা ঘটে গেল, গতকাল রাতে, এটি কিন্তু খুবই নিন্দনীয় একটি বিষয়। এবং এই বিষয় নিয়ে কিন্তু আজকে ঢাকা ইউনিভার্সিটিতে শিক্ষার্থীরাও বিক্ষোভ করেছে এবং সমন্বয়করাও এই বিষয়ে নিন্দা জানিয়েছে। পাশাপাশি এই ঘটনায় যারা জড়িত তাদের বিচারের কথাও তারা বলেছে যে তাদেরকে আইনের আওতায় না হবে। এবং এখন পর্যন্ত 5 জনকে অলরেডি গ্রেফতার করা হয়েছে। তো সবকিছু মিলেই যদি বলি, এই মব জাস্টিসকে কিন্তু নিরুৎসাহিত করা হয়। এবং নিরুৎসাহিত করা হয় কিভাবে? একটি কথা আইনে বলা হয় যে আইন নিজের হাতে তুলে নেবেন না। এই কথা দিয়েই কিন্তু বলা হয় যে এখানেই কিন্তু মব জাস্টিসকে নিরুৎসাহিত করা হচ্ছে। কিন্তু এই যে বিষয়, এখন যদি বলি যে যেভাবে ব্যাখ্যা দেওয়া যায় যে এই যে 15 বছরে ফ্যাসিজমের একটা চর্চা, মানুষের আইনের প্রতি আসলে আস্থা হারিয়ে ফেলা, বা এই যে বিক্ষুব্ধ জনতা, আপনি কিভাবে এটিকে সামাল দিবেন আসলে? এবং এটি কিন্তু একদিনের ফল, এটা না, এটা কিন্তু জনগণের ক্ষোভের ফল। এটা আসলে সম্পূর্ণ সঠিক যে এই বিক্ষুব্ধ জনতাকে আসলে সামাল দেওয়াটাই একটা বড় বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। আর আরেকটা যেটা বিষয় যে আপনি বিক্ষুব্ধ জনতাকে আসলে কি বুঝাচ্ছেন, কারণ আমাদের মধ্যে একটা খুবই একটা টার্ম এসেছে যেটা হচ্ছে স্বাধীনতা। নতুন ভাবে 2024 সালে আসলে আমরা স্বাধীন হয়েছি। এই স্বাধীনতাটা আসলে কোন জায়গায় হয়েছে? স্বাধীনতা মানে এটা না যে আমি যা ইচ্ছা তাই করতে পারবো এবং আমার যে শত্রু আছে, আমার যে প্রতিপক্ষ আছে, তাকে আমি মেরে ফেলতে পারবো। এবং গতকাল রাতে যে ঘটনাটা ঘটলো যে তাকে চোর সন্দেহ করা হয়েছে, চোর সন্দেহ করা হলে কাউকে খুন করা যাবে না। স্বাধীনতার মানে কাউকে খুন করা না। এই বিষয়টা যখন মানুষের কাছে, সাধারণ মানুষের কাছে পরিষ্কার হবে, এবং এই যে স্বাধীনতার ভুল ব্যাখ্যা যে 24 সালে স্বাধীন, আসলে আমরা 71 সালেই হয়েছি। স্বাধীনতাটা 24 সালে হয়েছে যেটা, সেটা হচ্ছে গণ অভ্যুত্থান। সেই গণ অভ্যুত্থানের ফলে আমরা একটা ফ্যাসিজম, একটা ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থাকে সরিয়ে দিতে পেরেছি, এটা যেমন সত্যি, সেটা সেইখান থেকে সরে এসে আমরা আবার কোন অবস্থায় দাঁড়াচ্ছি, আপনি আমি কেউই কিন্তু সেফ না। এবং সব থেকে বড় বিষয় যেটি, আমরা কিন্তু 15 বছরে যেটা দাবি করা হচ্ছে, আমরা কিন্তু বাক স্বাধীনতা আসলে পাইনি। তাহলে 15 বছর পরেও এই যে যখন স্বৈরাচারের পতন ঘটলো, বলা হলো যে আমরা বাক স্বাধীনতা পেয়েছি। তাহলে বাক স্বাধীনতা সেটাই যেটা হচ্ছে যে আপনি শুনতে চান না,
অথবা আমার সেটা বলার অধিকার, আমি যে কোনো কিছু আপনাকে বলতে পারবো, কিন্তু তার মানে কি যে আমি কিছু বললে এরকম আর সবচাইতে বড় বিষয় যে আপনি কতটা নৃশংসভাবে একটা মানুষকে হত্যা করছেন, এবং এটা আসলে খুবই অপ্রত্যাশিত এবং মানে বর্বরতার চরম সীমানায় আর কি, যেটাকে বলা যায়। একটা মানুষকে আপনি রাত্রেবেলা ভাত খাওয়াইলেন, তারপর তাকে হত্যা করলেন, এবং সেটা এতটাই নির্মম যে আমার মনে হয় যে বেশিরভাগ মানুষ এই ভিডিওটা দেখার মতো মানসিক অবস্থাতেও নেই। এটা এতটা নির্মম। এখন কথা হচ্ছে যে আপনি জাস্টিস করতে চাচ্ছেন, আপনার মধ্যে বিবেক নেই, আপনি কিভাবে জাস্টিস করবেন তাহলে? এটা তো কোনোভাবেই জাস্টিস হতেই পারে না, কোনোভাবেই গ্রহণযোগ্য না। এবং সব থেকে বড় কথা হচ্ছে আপনি আজকে ঢাবির ঘটনা দেখছেন, কিন্তু এই কয়দিনে যে ঘটনাগুলো আসলে ঘটেছে এটা কতটা সামনে এসেছে, এটা আসলে কতগুলো ঘটনা আমাদের সামনে আসলো। আপনি গত 5 আগস্টের পর থেকে যে হত্যাকাণ্ডগুলো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, আমরা আমাদের যে লড়াইটা ছিল এই যেটা হলো যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যে আন্দোলনটা হলো, সেটা আসলে কিসের ছিল? মেইন টার্গেটটা তো ছিল বিচার বহির্ভূত যে কোনো আইন বহির্ভূত যে কোনো হত্যাকাণ্ড হোক। এই যে আয়নাঘরের কনসেপ্টটা, এটাও তো মব জাস্টিসের আন্ডারেই পড়ে। আমি একটা লোককে তুলে নিয়ে যাচ্ছে, আমার ফ্যামিলির মানুষ তো জানছে না যে আমার মা বাবা ভাই বোন যাকেই তুলে নেওয়া হচ্ছে সে কোথায় আছে। একটা অনিশ্চয়তা, এই জিনিস থেকে আমরা মুক্তি পেতে চেয়েছি অবশ্যই। এবং এই বিচার বহির্ভূত যে কোনো রকমের কোনো কিছু, এটা থেকে আমরা মুক্তি তো পাচ্ছি না। এখন সেই বিচার বহির্ভূত হত্যাকাণ্ডটাই ঘটছে অন্য রূপে। এবং আমি আসলে যেটি বলছিলাম যে এই যে আজকে ঢাবির এই বিষয়টা নিয়ে আমরা এত কথা বলছি, কিন্তু এতদিন যে বিষয়গুলো আসলে ঘটে গেল সেটাও কিন্তু মব জাস্টিসের আন্ডারে পড়ে। যেমন গতদিনেও একটা নিউজে এসেছে যে গরু চুরির ঘটনায় গণপিটুনিতে হত্যা করা হয়েছে। এখন গরু চুরির ঘটনা একজনকে হত্যা করা যায় কিনা সেটাও তো একটা প্রশ্ন, নাকি সে প্রত্যন্ত গ্রামে গরু চুরি করেছে জন্য সেটার আসলে ফলাও করে নিউজ করা হয়নি, এবং এটা ঢাকা ইউনিভার্সিটির ঘটনার জন্য এটা এতটা মানে ফুটেজ পেল, এটাই বলতে হচ্ছে। এরকম হত্যাকাণ্ড অহরহ হচ্ছে, এবং এটা কেন হচ্ছে এবং এটা বন্ধ করা মানে অত্যন্ত জরুরি। আপনি আমি কেউ সেফ না, এটা একটা বড় বিষয়। আপনি আমি কেউ সেফ না। আপনার রাস্তায় আপনার মনে হইলো, আপনার কিছু কতিপয় লোকের মনে হইলো যে আপনি অনৈতিক কোনো কাজ করছেন, আপনি তাদের চোখে সেটা আপনাকে ভালো লাগছে না, আপনি কি তাকে হত্যা করে ফেলতে পারবেন? আপনি আমি যে কোনো কেউই তো এখন তাহলে কি বলবো, হুমকির মুখে আছি। আমি রাস্তায় বেরোলে আমি জীবন নিয়ে ফিরতে পারবো কিনা, এই মব জাস্টিস চলতে থাকলে এখন আমার সাথে জাস্টিস হচ্ছে কিনা সেটা তো আমি জানি না, আমি জাস্টিস পাবো কিনা। কারণ এই জাস্টিসটা শুধু নির্ধারণ করছে কারা? সাধারণ জনগণ। এখন সাধারণ জনগণ কিন্তু পুরো দেশের জনগণ না, কতিপয় কিছু জনগণ, হয়তো 10 থেকে 12 জন কিছু জনগণ ঠিক করে ফেললো যে না এই অন্যায় করছে কি, তাহলে মেরে ফেলা যায়। এই ঘটনাগুলো যে চলছে, কিন্তু বিষয়টা হচ্ছে মেরে ফেলার বৈধতা আসলে আইন আপনাকে দেয় কিনা, এটাই তো কথা। আইন এবং একটা দেশে সচল গণতান্ত্রিক রাষ্ট্রে আপনার বিচার ব্যবস্থা চলমান, আইন ব্যবস্থা, আইনের পুরো প্রক্রিয়া চলমান, সেই অবস্থায় তো আপনি প্রশ্ন আসে এই যে একটি সময় সৃষ্টি হলো এবং এই যে একটি প্রেক্ষাপট তৈরি হলো, এটি থেকে মুক্তির আসলে উপায়, এটি থেকে মুক্তির একটাই উপায়, বিচার ব্যবস্থাকে কঠোর করেন, বিচার ব্যবস্থাকে মানুষের বিশ্বস্ত করেন, আপনি বিচার পাবেন সেই জায়গাটা পরিষ্কার করেন, পুলিশের কাছে গেলে মানুষ সাহায্য পাবে সেটার আপনি নিশ্চয়তা দিন। আইন ব্যবস্থা মানে এই এতদিন ধরে যেটা চলে আসছে, 15 বছর ধরে আপনি পুলিশের প্রতি বিশ্বস্ততা হারানো, বিচার ব্যবস্থা একটা বাজে একটা ব্যবস্থা চলে, মানে যেটা মানুষের সবার একটা বিচার ব্যবস্থার প্রতি মানুষের ন্যূনতম বিশ্বাস নেই, সেই বিশ্বাসটাকে ফিরে আনুন। কারণ বিচার ব্যবস্থা না, আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিও মানুষের এবং আপনার মধ্যে যখন এই জিনিসটা আসবে যে আমি বিচার পাবো না, আমার আশেপাশের কাউকে হত্যা করেছে, ধরলাম আমার কোনো আত্মীয় স্বজনকে হত্যা করা হয়েছে, আমি বিচার পাবো না, তখন আপনার মধ্যে যে প্রতিক্রিয়া সৃষ্টি হবে, আমার একটা আত্মীয়কে হত্যা করা হলো কিংবা আমার মা ভাই বোন যেই হোক তাকে হত্যা করা হলো, তার কোনো বিচার হবে না।
আপনার মধ্যে এই আক্রোশটা তো সৃষ্টি হওয়াটা তো স্বাভাবিক। আপনি কি করবেন, আপনি যে তাকে হত্যা করেছে আপনি তাকে হত্যা করতে যাইবেন, এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু আপনার মধ্যে যদি এটা থাকে যে না, এই বিচার ব্যবস্থা যদি সঠিক হয় এবং সঠিক বিচার ব্যবস্থায় আমি সে যদি আসলে অপরাধী হয়ে থাকে সে দোষী হবে, এই বিশ্বাসটা যদি আমার থাকে, তাহলে কিন্তু আমি এই আক্রোশটা তার প্রতি মেটাতে যাব না। কারণ আমি আপনার কি আমি মনে কার হয় দ্বারস্থ যে হব, আমি দ্বারস্থ হব বিচার ব্যবস্থার। জি, এই যে আপনার কি মনে হয় যে এই যে 15 বছর যে ফ্যাসিজমের চর্চা হলো এবং মানুষের বিচার বিভাগের প্রতি একটা অনাস্থা, আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি একটা অনাস্থা, এত তাড়াতাড়ি মানুষের আস্থা চলে আসবে? আস্থা ফেরানোর জন্য কাজ করতে হবে, এবং আস্থা ফেরানোর জন্য এই অন্তর্বর্তী সরকার কতটুকু কাজ করছে সেটাও তো দেখার বিষয়। দর্শক, আপনারা এতক্ষণ শুনছিলেন আসলে মব জাস্টিসের বিষয়ে। আমাদের সর্বোপরি আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত এবং আসলে আমাদের আশেপাশে কি ঘটছে সেই দিকেও আমাদের আসলে সচেতন হওয়া উচিত। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী আপডেটগুলো দেখতে দৈনিক করতোয়ার সাথেই থাকুন।